আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ব্লক মৌল সম্পর্কে জেনেছি। আজকে আমরা ডি ব্লক মৌল সম্পর্কে জানবো। তো পি ব্লক মৌল থেকে কি প্রশ্ন আসে এটা আগে আমরা একটু ক্লিয়ার হই। প্রথমত এখান থেকে প্রশ্ন আসে অনুধাবনে, সেটা হলো প্রথম প্রশ্ন যেটা হয় সেটা হলো যে তোমাদের কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইডের একটা ভৌত ধর্ম ভিন্ন কেন, এটা প্রশ্ন হয়, এটা তোমরা শিখবা। এরপরে হচ্ছে তোমার কার্বন টেট্রাক্লোরাইডের যে আদ্র বিশ্লেষণ হয় না সেটা শিখবা। তারপরে PCl5 গঠিত হয় কিন্তু NCl5 গঠিত হয় না কেন, এটা শিখতে হবে। তো মোরলেস এগুলো থেকেই মোটামুটি প্রশ্ন চলে আসে। তো এখন আমরা ডি ব্লকে শিখবো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে সিকিউ এর জন্য, কারণ এখানে যে আমরা রঙিন যৌগ বা চুম্বক ধর্ম এগুলো এখান থেকে আসে। তো প্রথমত তোমরা এতক্ষণে বুঝে গেছো যে ডি ব্লক মৌল কি। সেটা হলো যে আমরা যখন একটা বা আয়রনের ইলেকট্রন বিন্যাস করি তখন আমরা একটা জিনিস দেখি, এটাকে আমি আর্গন সহ লিখে, এখানে তো 18টি চলে গেছে, আর্গনের পরে হয় 4s3d। এখানে ইলেকট্রন আছে 26টা, আর্গনে 18টা চলে গেছে, 4s2 3d6। এখানে 26 নম্বর ইলেকট্রন যেটা সেটা ডিতে প্রবেশ করেছে, সেই জন্য এটা ডি ব্লক মৌল। তাহলে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে তাকে আমরা ডি ব্লক মৌল বলবো। আমাদের নিশ্চয় মনে আছে আমরা এস ব্লক মৌলের মধ্যে গ্রুপ 1 এবং 2 শিখেছি, ডি ব্লকের মধ্যে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত শিখেছি। ডি ব্লকে আমাদের আর বাকি থাকে কোনটা, 3 থেকে 12 পর্যন্ত। তাহলে এই যে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে সকল মৌল তারা সবাই ডি ব্লক মৌল, এবং টোটাল এই ডি ব্লক মৌলের সংখ্যা 41টি, এটা এমসিকিউতে আসে। এখন আমরা ডি ব্লক মৌল সম্পর্কে জানার পর আমাদের একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট হলো, সেটা হলো অবস্থান্তর মৌল। অবস্থান্তর শব্দটিকে তোমরা একটু ভেঙে দেখো, অবস্থান্তর মানে অবস্থানের স্থানান্তর। বিষয়টা কিরকম খেয়াল করো। আমি যদি তোমাদেরকে এরকম একটা গাড়ির কথা বলি যে একটা ডি গাড়ি, এটার 10টা সিট আছে, 1 2 3 4, একটা সিট আছে মনে করো 5টা। এখন এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন। এখানে ডিতে 10টা সিট আছে, 10 জনই বসে গেছে। আর একটা সিটের কথা আমরা কল্পনা করি, এখানে 1 2 3 4 5, এখানে কেউ বসে নাই। আমরা আরেকটা সিটের কল্পনা করি যেখানে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 এরকম আর কি। এরকম অর্থাৎ এখানে ডিতে যে 10টা ইলেকট্রন থাকে, D10 ইলেকট্রন আছে, এখানে ডিতে কোনো ইলেকট্রন নাই। এখন এখানে ডিতে আংশিক পূর্ণ ইলেকট্রন আছে। এখন এখানে যে ইলেকট্রন আছে তোমরা আমাকে বলো, প্রথম ঘরের ইলেকট্রনগুলো কি অবস্থানের পরিবর্তন করতে পারবে? না, কারণ তারা যতটুকু চেয়ার ছিল ততটুকুর মধ্যে আবদ্ধ হয়ে আছে, এরা অবস্থানের পরিবর্তন করতে পারবে না। কিন্তু D0তে অবস্থানের পরিবর্তন সম্ভব না, কারণ ওখানে তো জিরো ইলেকট্রন, অর্থাৎ এখানে ইলেকট্রনই নাই, তারা অবস্থানের কি পরিবর্তন করবে। কিন্তু এইখানে কিন্তু ফাঁকা জায়গা আছে। কীরকম? এই ইলেকট্রনটা চাইলে এখানে আসতে পারবে, এখানে আসতে পারো, কারণ এখানে ফাঁকা জায়গা আছে, এই জায়গাগুলো খালি, এই জায়গাগুলো খালি। ফলে এখানকার ইলেকট্রন ডি, এই অরবিটাল অর্থাৎ ডিতে এখানে কয়টা ইলেকট্রন দিয়েছে আমি 5টা, 5 2 7, D7 ইলেকট্রন, যেখানে ডিতে 7 ইলেকট্রন আছে, এটা কিন্তু মুভ করতে পারবে, অর্থাৎ অবস্থানের কি করতে পারবে, পরিবর্তন করতে পারবে। তো এখন এটার আমরা বলি যে সুস্থিত আয়ন একটা কথা জিনিস শিখতে হবে এখানে। আমি যদি বলি Fe এবং Fe এবং জিঙ্ক দুটো লিখলাম, আমি Fe এর ইলেকট্রন বিন্যাস করতে পারি, এটা শুধু মোডের ইলেকট্রন বিন্যাস। Fe3+ আয়নের ইলেকট্রন বিন্যাস করলে এটা Fe বা আয়রনের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি, কিন্তু জিঙ্কের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস হলো জিঙ্ক 2+ এর, অর্থাৎ যোজনী যত এর ইলেকট্রন বিন্যাস হলো যে তার স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস। এখন তোমাদেরকে তোমরা সকল যারা ডি ব্লক মৌল, অর্থাৎ আমরা এটা এভাবেও বলতে পারি যে কোনো মৌল যদি অবস্থান্তর মৌল হতে হয় মৌলকে, তাহলে তাকে আগে ডি ব্লক মৌল হতে হবে। তো ডি ব্লক মৌল হওয়ার পর ওই ডি ব্লক মৌলটির স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তখন যদি আমরা ডি অরবিটাল আংশিক পূর্ণ পাই, তাহলে তাদেরকে আমরা বলি অবস্থান্তর মৌল। এখন এখানে ব্যাখ্যাটা একটু দেখো, বলছে সুস্থিত অর্থাৎ স্থিতিশীল আয়নের, যে সকল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক
D1 থেকে D9 পর্যন্ত। যেমন D0 হলে সেখানে কোনো ইলেকট্রন থাকে না, D10 হলে তারা অবস্থানের পরিবর্তন করতে পারে না। কিন্তু এই দুইটা কন্ডিশনে অবস্থান্তর মৌল হওয়া সম্ভব নয়। অর্থাৎ D10 এবং D9 ছাড়া বাদে D10 আর D0 ছাড়া বাকি সকল ডি অবস্থান্তর কাঠামো মৌল। এখানে এই ব্যাপারটি খেয়াল করো যে অবস্থানের ইলেকট্রনগুলো পরিবর্তন করতে পারে, এখানে পারে না জন্য। তো এখন আমি তোমাদেরকে এটা উদাহরণ সহ বলি। যেমন তোমাকে বললো Fe26 এর আগের যেটা ছিল এটা হলো আর্গন 4s2 3d6। তাহলে এখন কি হবে Fe26, এটা কি হবে আর্গন। আমি এখন Fe3+ এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কি হয় দেখো, খেয়াল করো। প্রথমে ইলেকট্রন কোথায় থেকে যাবে, 4s থেকে যাবে, এটা 4s0 D5 হবে। এখন D5 এর স্ট্রাকচার তুমি দেখো 1 2 3 5, তাহলে এখানে ইলেকট্রন 1 2 3 4 5 এখানে কিন্তু মুভ করতে পারবে। অর্থাৎ স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করার পর যারা মুভ করতে পারে, অবস্থানে পরিবর্তন করতে পারে, তখন তাদেরকে আমরা বলি অবস্থান্তর মৌল। অপরদিকে তুমি দেখো জিঙ্ক নামে একটা মৌল আছে 30 নম্বর, এটা হলো আর্গন 4s2 3d10। এখন তুমি একটা কাজ করো, জিঙ্কের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করো, তো জিঙ্ক প্লাসের ইলেকট্রন বিন্যাস করো, তাহলে দেখা যাবে যে আর্গন। এখানে খেয়াল করো এটা কিন্তু ডিতে ইলেকট্রন গেছে, যেন ডি ব্লক মৌল, ফিও কিন্তু ডি ব্লক মৌল, খেয়াল করো। এখন এটা কি হবে 4s 3d, খেয়াল করো জিঙ্ক 2+ মানে 4s0 হয়ে গেছে, 3d10 থেকে গেছে, তো d10 মানে কি খেয়াল করো তো 1 2 3 4 5, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10। তাহলে এখানে কিন্তু ইলেকট্রনগুলো নড়াচড়া করতে পারবে না। অর্থাৎ এটা জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস করার পর এখানে কোনো ইলেকট্রনগুলো মুভ করার জায়গা নেই, স্থানান্তরের জায়গা আছে, এই জন্য এটা অবস্থান্তর মৌল। এখন তুমি দেখো জিঙ্ক এবং ফেরাম এবং এরা দুইজনেই কিন্তু প্রথমত ডি ব্লক মৌল, কিন্তু Fe অবস্থান্তর মৌল হলেও জিঙ্ক অবস্থান্তর মৌল নয়, কারণ জিঙ্কের 2+ এর ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল পরিপূর্ণ রয়েছে, তাই এটা অবস্থান্তর মৌল নয়। এখান থেকে একটা প্রশ্ন আসে, এই যে আমরা এখানে প্রশ্নটি দেখালাম, সেটা হলো সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল হলেও সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এটা তোমরা নিজেরা প্রশ্নটার উত্তর করতে পারবে এখন আশা করি। এখানে উত্তরটা দেওয়া আছে, তাই তোমরা এটা করতে পারবা। তো ওকে, এখন আমাদের যে অবস্থান্তর মৌল যারা আছে তাদের কিছু বৈশিষ্ট্য আছে। এই অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলোই মূলত আমাদের 3rd চ্যাপ্টারের সিকিউ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আশা করি আমরা তোমাদেরকে সেটা বুঝাইতে পারবো যে কিভাবে এরা গুরুত্বপূর্ণ। দেখো এখন এরা কি কি বৈশিষ্ট্য গঠন করে, এদের মধ্যে দেখা গেছে যে এই যারা অবস্থান্তর মৌল তারা জটিল যৌগ গঠন করতে পারে। জটিল যৌগ গঠন আমরা দেখাবো, এরা রঙিন যৌগ গঠন করতে পারে। এগুলা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কিভাবে করে এটা, চৌম্বক ধর্ম প্রদর্শন করতে পারে, প্রভাবক হিসেবে কাজ করতে পারে, পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। বেশ ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে, এগুলো সিকিউতে আসবে, তো এইগুলো তোমরা বুঝতে পারবে। এখন আমি তোমাদেরকে একটা ট্রিকের কথা বলি। সেই ট্রিকের কথা হলো, তোমাদের যদি কোনোভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, তুমি ব্যাখ্যা করো যে এই মৌলটি রঙিন যৌগ গঠন করে কেন। তুমি জাস্ট এই কথাটাই বলবা, এরা যা ধর্ম প্রদর্শন করে তা সব ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকার কারণে অরবিটাল আংশিক পূর্ণ থাকার কারণে এরা কি করতে পারে, এরা সব পারে পরিবর্তনশীল যোজনী, প্রভাবক, চৌম্বক ধর্ম, জটিল যৌগ, রঙিন যৌগ গঠন করতে পারে। তাহলে তোমার যদি চৌম্বক ধর্ম প্রদর্শন করে কেন এই প্রশ্ন বলে, এক কথা উত্তর বলবা এদের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাই। এখন আমরা একটা কাজ করব, অবস্থান্তর মৌল যৌগগুলো কিভাবে জটিল যৌগ গঠন করে সেটা একটু আমরা দেখাবো। দেখো জটিল যৌগ জিনিসটা কি। জটিল যৌগ জিনিসটা হলো, আমি যদি তোমাদেরকে বলি, খেয়াল করো তো, আমি যদি তোমাকে বলি যে এটা একটা যৌগ H2SO4, এই যৌগের সাথে এই যৌগটির সাথে একটু তুমি তুলনা করো, কোনটা দেখতে জটিল, কম্পারেটিভলি এটা দেখতে জটিল। তুমি এক কথায় জেনে নাও, এই যৌগগুলো তুমি সরলভাবে দেখেছো, এগুলো সরল যৌগ, এইগুলো যৌগগুলো তো দেখতে কমপ্লেক্স, এটা জটিল যৌগ, কিন্তু এটা তো খাতায় লেখা যাবে না। কিন্তু তুমি কিছু ইন্ডিকেশন তোমাকে বলি, এখানে দেখো যৌগগুলোর মধ্যে থার্ড ব্র্যাকেট আছে,
তো যেই সমস্ত যৌগে থার্ড ব্র্যাকেট থাকে এগুলো জটিল যৌগ হয়। এটার ব্যাপারে আমাদের একটু এখন ক্লিয়ার ধারণা হবে জটিল যৌগ জিনিসটা কি। এখানে জটিল যৌগ যে আছে এই যৌগের মধ্যে থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছ শুরু হয়েছে, নিচে আরেকটি যৌগ আছে এটাও একটা জটিল যৌগ, কিন্তু দুইটাতে আবার থার্ড ব্র্যাকেট শুরু হয় নাই। এই জন্য তোমরা একটা কাজ করবা, যে যৌগগুলো থার্ড ব্র্যাকেট জটিল যৌগগুলো দুই প্রকার, একটা বলা হয় অ্যানায়ন জটিল যৌগ, একটাকে বলা হয় ক্যাটায়ন জটিল যৌগ। যে জটিল যৌগগুলো থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে এগুলোকে বলা হয় ক্যাটায়ন জটিল যৌগ। এই জটিল যৌগের থার্ড ব্র্যাকেট মাঝখানে থাকে তাকে বলা হয় আয়ন জটিল যৌগ। তো বোঝা গেছে? তো এখন আসো আমরা একটু এর ব্যাপারে জানি। আমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, লিগ্যান্ড, তারপরে এই সমস্ত ব্যাপার স্যাপার। একটু আগে যে যৌগটি ছিল করে আমরা দেখাইছিলাম সেই যৌগটি আমরা এখানে বিন্যাস করে দেখাইছি। থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হওয়া যৌগের ভিতর ফার্স্ট ব্র্যাকেট থাকলে ফার্স্ট ব্র্যাকেটে যারা থাকে যতজন থাকে তাদের একটা পরিচয় হলো তারা হলো লিগ্যান্ড। লিগ্যান্ড শব্দের অর্থ হলো ইলেকট্রন দাতা। তারা কি করে? ইলেকট্রন দান করে। কাকে দান করে? কেন্দ্রীয় পরমাণুকে। তা হলো কেন্দ্রীয় পরমাণুকে। কেন্দ্রীয় পরমাণু হলো ওই লিগ্যান্ডের সাথে থাকা ধাতু, যে এটা থার্ড ব্র্যাকেটের ভিতর উইথাউট ফার্স্ট ব্র্যাকেট। এইখানে আবার একটা জিনিস খেয়াল করবা, যে অ্যামোনিয়ার সাথে একটা 4 নামে একটা জিনিস আছে, এটার নাম হলো, এখানে 4 থাকতে পারে 6 থাকতে পারে, এটাকে বলা হয় সন্নিবেশ সংখ্যা। অর্থাৎ এখানে লিগ্যান্ড আছে 4টি, যতটি লিগ্যান্ড সেটাকে বলা হয় তার সন্নিবেশ সংখ্যা। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, এখানে যেটা যুক্ত আছে এটা হলো অ্যানায়ন, এটা ক্যাটায়ন। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা এখন থেকে জেনে গেলাম থার্ড ব্র্যাকেটের ভিতর ফার্স্ট ব্র্যাকেটে যে থাকুক যতজন থাকুক তারা সবাই কি লিগ্যান্ড। লিগ্যান্ড শব্দের অর্থ কি? ইলেকট্রন দাতা। তারা কি করে? তারা ইলেকট্রন দান করে। কাদেরকে? কেন্দ্রীয় পরমাণুকে। কেন্দ্রীয় পরমাণু লিগ্যান্ডের সাথে যে যুক্ত আছে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। এই যে এখানে বিষয়গুলো প্রপারলি দেওয়া আছে। আমাদের কাজ হলো তোমরা এগুলো পড়তে গিয়ে যদি না বুঝো আমাকে এখানে একটা ছবি পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, এখন আমরা একটু আরেকটু ভালোভাবে জানি। এখন আমরা লিগ্যান্ডের কথা বলছিলাম, ওখানে যৌগটা একটু দেখাইছি, সেটা হলো কপার কেন্দ্রীয় পরমাণু ছিল। ওকে কি করতেছে? অ্যামোনিয়া ইলেকট্রন দান করতেছে, যে NH3। ওর একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, এরা সবার এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, বুঝছো? যে মুক্তজোড় ইলেকট্রন তারা এখানে দান করতেছে। যেহেতু এরা সবাই কপারকে ইলেকট্রন দান করে জন্য এরা হলো লিগ্যান্ড। এখানে যে বন্ধনটা আছে এটার নাম হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন কথা হলো সন্নিবেশ সমযোজী বন্ধন কি? যেই বন্ধনে, যেমন সমযোজী বন্ধন কি? একটা কার্বনের সাথে মনে করো আমি হাইড্রোজেনের দিলাম, তাহলে এখানে ইলেকট্রন একটা কার্বনের একটা হাইড্রোজেনের। তো এখানে এই আরেকটা বন্ধন, এখানে যে দুটো ইলেকট্রন দরকার সেই দুটো ইলেকট্রন কিন্তু মুনিয়েই দিছে, এখানে কপার কোনো ইলেকট্রন দেয় না। অর্থাৎ যে সকল সমযোজী বন্ধন হওয়ার সময় দুটো ইলেকট্রনই একটি পরমাণু দেয়, এই বন্ধনটার নাম হলো তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন। লিগ্যান্ডের কিছু শ্রেণী বিভাগ আছে, তোমরা এগুলো শিখে নেবা। লিগ্যান্ডের শ্রেণী বিভাগের মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল কিছু পার্ট আছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্টটা বলি তোমাদেরকে, এগুলো তোমরা মুখস্থ করে ফেললে হবে, ধনাত্মক ঋণাত্মকগুলো। এটা তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট। শক্তি মাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ড দুই প্রকার। একটাকে বলা হয় হচ্ছে তোমার উইক ফিল্ড লিগ্যান্ড বা সবল। বল লিখছে এগুলো, এটা সবল হবে না, এটা হবে দুর্বল। তাহলে এখানে কারা কারা? পানি, বিশেষ করে এদেরকে একটু মনে রাখবা, থায়োসায়ানাইড, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো সবগুলো হচ্ছে তোমার বল লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে, শক্তিশালী হবে। শক্তিশালী লিগ্যান্ডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যামোনিয়া, সায়ানাইড, কার্বন মনোক্সাইড। এগুলো মনে রাখো। এগুলো কেন বলছি তোমাদের একটু পরে যখন আমরা সংকরায়ন পড়াবো তখন বুঝতে পারবা। তোমার শক্তিশালী লিগ্যান্ড, দুর্বল লিগ্যান্ড, এগুলো মনে রাখবা। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যখন নামকরণ করব তখন এটা আমাদের কাজে আসবে। হ্যাঁ,
আমরা যখন লিগ্যান্ডগুলো থাকে, এই লিগ্যান্ডগুলোর নামের মধ্যে আমাদের কোনো কোনো জায়গায় নামকরণটা বেশ ইন্টারেস্টিং হয়। তো এটা ইন্টারেস্টিং হওয়ার পিছনে কারণ হলো হাইড্রোক্সিল থাকলে তাকে তোমাকে লিখতে হবে হাইড্রোক্সো, NH3 থাকলে তাকে তোমাকে লিখতে হবে অ্যামিন, H2 থাকলে তোমাকে লিখতে হবে অ্যাকুয়া, ক্লোরিন থাকলে তাকে লিখতে হবে ক্লোরো, CNS থাকলে তোমাকে লিখতে হবে থায়োসায়ানাইড, সায়ানাইড থাকলে সায়ানো লিখতে হবে, CO থাকলে লিখতে হবে কার্বনিল, ও থাকলে অক্সো, ও থাকলে নাইট্রাসো। এখন লিগ্যান্ডের যে সংখ্যা থাকে, একটা লিগ্যান্ড থাকলে তোমাকে কিছু বলতে হবে না, দুইটা থাকলে ডাই বলতে হবে, তিন থাকলে ট্রাই বলতে হবে, চার থাকলে টেট্রা বলতে হবে, পাঁচ থাকলে প্যান্টা, সিক্স থাকলে হিক্সা। এবং এগুলোর একটা কারণ আমি তোমাকে বলি। ধরো একটু আগে যেটা নিয়ে আমরা তোমাদেরকে কথা বলেছি, ধরো এই যৌগটির নাম কি হবে, CuNH3 যদি জিজ্ঞাসা করি তোমরা এটার নাম বলো, তো এটার নাম কি হবে এটা আমি তোমাদেরকে বলি। প্রথমত এটা একটা ক্যাটায়ন জটিল যৌগ, কারণ থার্ড ব্র্যাকেট শুরুতে আছে, ক্যাটায়ন জটিল যৌগ। এগুলোর নামকরণের একটা স্পেসিফিক নিয়ম আছে, সেই নিয়মটা হলো এরকম, যে তোমাকে সংখ্যা সহ লিগ্যান্ড লিখতে হবে। এখানে আরো একটা দিই, দুটো দিলে বোঝাটা সোজা হবে, F4FeCN6। এটা আবার অ্যানায়ন জটিল যৌগ, বুঝতে পারছো কেন বলো তো? এটা আবার অ্যানায়ন জটিল যৌগ। যেমন এখানে আমি এটার নামটা তোমাদেরকে আগে বলি, এখানে লিগ্যান্ড আছে, হ্যাঁ তোমরা সবাই জানো এটা হচ্ছে সায়ানাইড, এটা লিগ্যান্ড। লিগ্যান্ড কয়টা আছে? এখানে 6টা। এটাকে বলা হয় সন্নিবেশ সংখ্যা। ওকে, এখানে কেন্দ্রীয় পরমাণুকে কেন্দ্রীয় পরমাণু। এখন এটার নামটা কি হবে? এর নাম হলো পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। এই যে অ্যানায়ন জটিল যৌগের প্রথমে নামকরণের নিয়মটা হলো এরকম, তোমাকে এখানে এই থার্ড ব্র্যাকেটের আগে যে আছে তার নামটা আগে লিখে ফেলতে হয়। লিখলাম পটাশিয়াম, এরপরে তোমাকে লিখতে হবে ওইটা লিগ্যান্ড আছে, সংখ্যা সহ লিগ্যান্ড। লিগ্যান্ড আছে সায়ানাইড, তাহলে এটাকে লিখতে হয় সায়ানো। 6 আছে এই জন্য লিখতে হবে হেক্সা। কি লিখতে হবে? পটাশিয়াম হেক্সা সায়ানো। এরপরে তাহলে এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখতে বাকি আছে কি, এটাকে লিখতে হয় ফেরেট। আচ্ছা, ফেরেট কেন লিখলাম? এদের ক্ষেত্রে নিয়ম হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে একটা এড যুক্ত করে লিখতে হয়, সাথে জারণ সংখ্যা লিখতে হয়। কেন? না আয়রন আছে এই জন্য। কথা মনে হয় বুঝতে পারছো। এবং এটা যদি আমি একটু করে বলি, এটা কি হবে? এত পটাশিয়াম, এইটার ক্ষেত্রে সংখ্যা সহ লিগ্যান্ডটা আগে লিখতে হয়, এখানে সংখ্যা সহ লিগ্যান্ডটা পরে লিখতে হইতো। তাহলে এখানে শুরু করতে এটা দিয়ে, তাহলে পটাশ, এটা কি হবে? ট্রাইমিন। 4টা মিন, NH3 আছে। তারপরে কেন্দ্রীয় পরমাণু কপার, থার্ড ব্র্যাকেটে সালফেট, সালফেট। বুঝছো? বুঝো নাই। নিয়মটা আমি বলি কিভাবে হয়। এদের ক্ষেত্রে নিয়ম হলো সংখ্যা সহ লিগ্যান্ড, ফর্মুলার কি, যোগ ধাতু ব্র্যাকেটে জারণ সংখ্যা অ্যানায়ন। ওকে, এদের ক্ষেত্রে নিয়ম আরেক, আগে ক্যাটায়নটাকে লিখে ফেলতে হয় এটা, পরে সংখ্যা সহ লিগ্যান্ড, পরে ধাতু থাকলে তার সাথে এড, ব্র্যাকেটে জারণ মান। তো আমি তোমাদের আরো বেশ কয়েকটা এখানে আছে সেটা দেখাচ্ছি, যে এখানে আছে দেখো, আমি কিভাবে হয়েছে এগুলো আমি তোমাদেরকে বলতে পারবো। দেখো এই যে সূত্রটা আমি একটু আগে বললাম, এটা এই যে এখানে দেখো, সংখ্যা সহ লিগ্যান্ডকে তোমার আগে লিখতে হবে, যেখানে সংখ্যা সহ লিগ্যান্ড, পরে ধাতু, তারপর জারণ সংখ্যা, তারপরে অ্যানায়ন। এই যে এটা এটা এসেছিল। এখন এই প্রশ্নটা দেখো, তাহলে এখন তোমার আগে লিখো, তাহলে এখানে সংখ্যা সহ লিগ্যান্ড কি আছে? 2 আছে, 2 এখানে বসে ডাই। NH3 থাকলে কি লিখতে হয়? মিন। এখানে আছে সিলভার, যোজনী 1, সেই জন্য এটার নাম সিলভার 1 ক্লোরাইড। তো এটাও দেখো এর পরেরটা কোবাল্ট, সরি আগে তো ইয়া হবে, হ্যাঁ কোনটা
এই যে হেক্সা, এমিন, কোবাল্ট, ট্রিক্লোরাইড, এইগুলো সব তোমরা পারবা। তবে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, হলো এই জন্য ইম্পর্টেন্ট, এটা অন্যদের মতো না। খেয়াল করো, এখন তোমাদের যদি কখনো এরকম হয় যে এখানে একাধিক লিগ্যান্ড থাকে, যেমন এটাও একটা লিগ্যান্ড, এটাও একটা লিগ্যান্ড, এটাকে বলা হয় অ্যামিন, এটাকে বলা হয় অ্যাকুয়া, অ্যামিন, এম এম আই এন কিউ ইউ একুয়া, দুটো কিউ আর এম এর মধ্যে কি আগে আছে, এম আগে আছে, এই জন্য অ্যামিনটা আগে আসবে। তার মানে আমি তোমাদেরকে বলি, যদি কোনো এক যৌগে একাধিক লিগ্যান্ড থাকে তখন যেই লিগ্যান্ডের অ্যালফাবেটিক অর্ডার অনুসারে আগে আসে তাকে আগে লিখতে হয়, এই জন্য টেট্রামিন, অ্যামিনের কথাটা আগে লিখতেছে, এই যে এটা। তারপরে ডাই একুয়া, পানি, ডাই একুয়া, পানিকে একুয়া লিখতে হয়, এটা আগে বলেছি। কোবাল্ট, ট্রিক্লোরাইড। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা তোমরা নিজেরা চেষ্টা করবা। এখানে আরো কিছু আছে, তোমাদের নোটে এটা দেওয়া আছে, আশা করছি যে তোমরা নোট থেকে এই ব্যাপারগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, ওই এরটা দেখো, এই যে এটা কিভাবে হয়, ওই একটু আগে লিখলাম, এটাতে ক্যাটায়নটা আগে লিখতে হয়, হ্যাঁ, তারপরে সংখ্যা সহ লিগ্যান্ড লিখতে হয় ধাতু, সেটা একটা অ্যাড যোগ জারণ সংখ্যাটা লিখতে হয়। এটা পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2, এটাও পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3 হয়েছে, এটা জারণটা বের করতে হবে তোমাকে। এইটাই, এটা চুম্বক ধর্ম সম্পর্ক পর্যন্ত, সরি, জটিল যৌগ পর্যন্ত আছে, এটুকু নোট করবা। আগামী ক্লাসে আমরা মৌলিক চুম্বক ধর্ম এবং রঙিন যৌগ গঠন সম্পর্কে জানবো।